হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি আবারও তোমাদের সামনে কিছু জিকের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। প্রায় 10টা কোশ্চেন আমি এই ভিডিওতে আলোচনা করব, কিন্তু পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আসলে 10টা নয়, তারপরেও তুমি অনেক ইনফরমেশান আমি দেবো, যেগুলো দেখা যাবে প্রায় ওভারঅল 20 থেকে 25টা জিকে এখান থেকে আলোচনা হয়ে যাবে। তোমরা ভিডিওটা মনোযোগের সঙ্গে দেখো, আর এই ভিডিওটা আপকামিং সমস্ত এক্সাম, ডাব্লিউবিপি, কেপি, জিডি, লেডি কনস্টেবল, পিএসসি ক্লার্ক, এই জাতীয় যাবতীয় পরীক্ষা যেগুলো রিসেন্ট হতে চলেছে সামনে, সমস্ত পরীক্ষায় সাজেশন ভিত্তিক কোশ্চেনগুলোকে আমি নিয়ে এসেছি। তো তোমরা মনোযোগের সঙ্গে ভিডিওটা দেখো, আর তোমরা তোমাদের মতন করেও এগুলোকে সলভ করবে বা মনে রাখবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কী আছে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে যে গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধনতন্ত্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব কে করেছিলেন? গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধনতন্ত্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব কে করেছিলেন? তাই না? বলো, কে করেছিলেন? আচ্ছা, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে, গণতন্ত্র সম্বন্ধে বলছে তো এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ গণপরিষদে ভারতকে স্বাধীন সার্বভৌম সাধারণতন্ত্র হিসাবে ঘোষণা করার প্রস্তাব করেছিলেন জওহরলাল নেহেরু। ঠিক আছে না? এবার জওহরলাল নেহেরু সম্বন্ধে ছোট ছোট কিছু টুকরো টুকরো জিনিস আমরা একটু আলোচনা করি। তো আলোচনাতে বললাম, জওহরলাল নেহেরু বলা যায় যে তিনি সংবিধানের প্রস্তাবনার খসড়া তৈরি করেন। জওহরলাল নেহেরু তিনি সংবিধানের খসড়া, তবে যদি বলে সংবিধানের খসড়া কে তৈরি করেন, যদি বলা হয় খসড়া কে তৈরি করেন, সেক্ষেত্রে হয়ে যাবে বি.এন. রাও। যদি সংবিধানের খসড়া কে তৈরি করেন, বি.এন. রাও। আর যদি বলে সংবিধানের প্রস্তাবনার খসড়া কে তৈরি করেছিলেন, তাহলে কিন্তু জওহরলাল নেহেরু হয়ে যাবে আমাদের উত্তর। এটা জিজ্ঞেস করে থাকে, বেশিরভাগ জিজ্ঞেস করে থাকে এই কোশ্চেনটা, যে খসড়া কে তৈরি করেছিলেন। ঠিক আছে, ভারতের পরিকল্পনা কমিশন ও পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহেরু, কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের পরিকল্পনা কমিশন আর পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে চেয়ারম্যান, তিনি জওহরলাল নেহেরু ছিলেন, বা প্রথম চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, যেহেতু জওহরলাল নেহেরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, তো তার জন্মটা কবে হয়েছিল? 14 নভেম্বর 1889 সালে। 14ই নভেম্বর। এই 14ই নভেম্বর দিনটি, তার জন্মদিনটি কী হিসেবে পালিত হয়, কেউ বলতে পারবে? এটা পালিত হয় জাতীয় শিশু দিবস হিসেবে তার জন্মদিন, অর্থাৎ 14ই নভেম্বরটা পালিত হয়। আর তিনি প্রধানমন্ত্রী থাকাকালীনই মারা যান 1964 সালে। তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি মারা যান 1964 সালে। আর তিনি ভারতের প্রথম এবং সবথেকে বলা যায় বেশি দিন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এটা তো আমরা জানি, এবং সবথেকে বেশি দিন পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রীও ছিলেন। এটাও মাথায় রাখতে হবে যে তিনি স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী বা ফরেন মিনিস্টার ছিলেন। আছে, তার সমাধিস্থলের নাম কি? তার সমাধিস্থলের নাম কি হয়ে যাবে এখানে? তার সমাধিস্থলের নাম হয়ে যাবে শান্তিবন। তাকে যেখানে সমাধিস্থ করা হয়েছিল সেই স্থানটির নাম হচ্ছে শান্তিবন দেওয়া হয়েছে। আর তিনি রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদী জনক আখ্যা দেন। আচ্ছা, এর সঙ্গে আর কয়েকটা জিনিস যেটা আমরা গণপরিষদ সম্বন্ধে জানবো, যে গণপরিষদের প্রথম সভাটি কবে হয়েছিল? 9 ডিসেম্বর 1946 সালে। এটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে গণপরিষদের প্রথম সভাটি কবে বসেছিল। 9 ডিসেম্বর 1946 সালে। এই অধিবেশনে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন কে? সচিদানন্দ সিনহা এই অধিবেশনে প্রথম অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, আর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে স্থায়ী সভাপতি বা প্রথম স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে প্রথম স্থায়ী, এটাই বেশি জিজ্ঞেস করে গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে, সেক্ষেত্রে হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। যদি বলে প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন তাহলে সচিদানন্দ সিনহা। আর এই গণপরিষদের দ্বিতীয় অধিবেশনেই তোমার সহ সভাপতি নির্বাচিত কে হয়েছিলেন, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, এবার আরেকটা জিনিস জানবো গণপরিষদ সম্বন্ধে, যে 24শে জানুয়ারি 1950 সালে, 24শে জানুয়ারি 24 জানুয়ারি 1950 সালে গণপরিষদের শেষ অধিবেশনটি বসে। গণপরিষদের যে শেষ অধিবেশন সেটা কবে বসে, 24শে জানুয়ারি 1950 সালে। আর এই দিন ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন, বা এই অধিবেশনে ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের রাষ্ট্রপতি। মানে বলা যায় তাহলে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি। এবং এই 24শে জানুয়ারি 1950 সালে গণপরিষদের শেষ অধিবেশনে জনগণ মন সঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করে নেওয়া হয়, যেটির রচয়িতা ছিলেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মানে গণপরিষদের শেষ অধিবেশন অর্থাৎ 24শে জানুয়ারি 1950 সালে জনগণ মনকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করা হয়, যেটার রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই কোটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমার মনে হলো গণপরিষদ এবং জওহরলাল নেহেরু সম্বন্ধে আপাতত আলোচনা করা দরকার। এবার এই গণপরিষদ সম্বন্ধে আরও, জওহরলাল নেহেরু সম্বন্ধে আরও ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন পরীক্ষায় আসে, কিন্তু একটা ভিডিওতে তো সব সম্ভব নয়, তো আমি মাঝে মধ্যে এগুলো আনবো। আর যদি কখনো আমি তোমার সাবজেক্টিভ ওয়াইজ জিকে নিয়ে আসতে পারি সংবিধান থেকে বা অন্য, তখন এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা যাবে। তো দেখা যাক আজকের যখন যেটা হবে পরে দেখা যাবে। আজকের পরের কোশ্চেন আমাদের দেখি কি আছে। উৎসেচক হলো এক প্রকার। উৎসেচক হলো এক প্রকার কি হয়ে যাবে বলো, উৎসেচকটি এক প্রকারের কি? এটাকে বলা হয় প্রোটিন ধর্মী। উৎসেচক হয়ে গেলে এক প্রকারের প্রোটিন ধর্মী, অর্থাৎ আমাদের অপশন বি হয়ে যাবে। উৎসেচক হলো এক প্রকারের প্রোটিন ধর্মী। উৎসেচক হয়ে গেল আমাদের এক প্রকারের প্রোটিন ধর্মী, ঠিক আছে না? আচ্ছা, পরে কোশ্চেনটা দেখে নিই, যে প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন। একটা জায়গাটা একটু আমি বাড়িয়ে নিই, খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, যে কোনো পরীক্ষার জন্য। প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন? প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন বলো? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাবাকামি। আচ্ছা, একটুখানি একটা জিনিস আলোচনা করে দিই। আমি আগের ভিডিওতে একটা যেটা বলেছিলাম যে আরবিআই সম্বন্ধে, যে আরবিআই কোন রেটে ব্যাঙ্কগুলির কাছ থেকে লোন নেয়। তো এর আগের যে জিকের ভিডিও তাতে দেওয়া ছিল যে আরবিআই কোন রেটে ব্যাঙ্কগুলির কাছ থেকে লোন নেয়, সেটা আমরা বলেছিলাম রিভার্স রেপো রেট। আর যদি বলা হয় যে ব্যাঙ্কগুলিকে আরবিআই কোন রেটে লোন দেয়, মানে আরবিআই ব্যাঙ্কগুলিকে কোন রেটে লোন দেয়, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে রেপো রেট। এটা একটু আলোচনা করতে আমি ভুলে গেছিলাম, তোমরা একটু দেখে নেবে কোশ্চেনটাকে যদি আরেকবারও হয়। তো যাই হোক, এটা হয়ে গেল এর রিজার্ভ ব্যাঙ্কের আগের কোশ্চেন থেকে। এবার আমরা এই কোশ্চেনে আসি, যে প্রথম বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব কে করেছিলেন? অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর সাবাকামি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু তোমরা লক্ষ্য রাখবে কোশ্চেনটাকে, যে সাবাকামি হয়ে যাবে বৌদ্ধ সম্মেলনের প্রথম সভাপতিত্ব করেন। আচ্ছা, আর অজাতশত্রু নয়। এবার একটুখানি বৌদ্ধ সম্মেলন নিয়ে আমরা ছোটো ছোটো টুকরো বিষয়গুলো একটু জেনে নিই, যে প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয় কত সালে? প্রথম বৌদ্ধ সম্মেলনটি হয় 483 খ্রিস্টপূর্বাব্দে। 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। কোথায় হয়েছিল? রাজগৃহের সপ্তপর্ণী গুহায় অজাতশত্রুর রাজত্বকালে। তাহলে প্রথম বৌদ্ধ সম্মেলনটি কার রাজত্বকালে হয়? অজাতশত্রুর রাজত্বকালে। কোথায়? রাজগৃহে। কত খ্রিস্টপূর্বাব্দে? 483 খ্রিস্টাব্দে। আর যার সভাপতিত্ব করেছিলেন সাবাকামি। সভাপতিত্ব কিন্তু যদি বলে যে কার রাজত্বকালে, তাহলে তখন হয়ে যাবে অজাত শত্রু হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের মানে আলোচনার বিষয় এটা প্রথম। আচ্ছা, যদি বলে যে আর দ্বিতীয়টি যদি আলোচনা করি, তাহলে বলবো যে কালাশকের রাজত্বকালে এই সাবাকামি তোমার দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি অনুষ্ঠিত করেন। কোথায়? না বৈশালী। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বৈশালীতে। কার রাজত্বকালে? না কালাশকের রাজত্বকালে। কার রাজত্বকালে? কালাশকের
কার রাজত্বকালে? কালাশোকের রাজত্বকালে। তাহলে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি কোথায় হয়? বৈশালীতে। কার রাজত্বকালে? কালাশোকের রাজত্বকালে, সাবা কামির সভাপতিত্বেই। আচ্ছা, যদি বলে তৃতীয়টি, তাহলে তৃতীয়টি হয়েছিল, তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কার সময় হয়েছিল বা কার রাজত্বকালে? অশোকের, সম্রাট অশোকের রাজত্বকালে হয়েছিল। আর কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। কোথায় হয়েছিল? না পাটলিপুত্রে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে। তাহলে তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি কার রাজত্বকালে? অশোকের রাজত্বকালে। কোথায় হয়েছিল? পাটলিপুত্রে হয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি কার রাজত্বকালে হয়েছিল? কনিষ্ক, সম্রাট কনিষ্কর রাজত্বকালে। কোথায় হয়েছিল? না কাশ্মীরে। কোথায় হয়েছিল? কাশ্মীরে। তাহলে চতুর্থ বৌদ্ধ সম্মেলনটি কাশ্মীরে হয়েছিল কার রাজত্বকালে? কনিষ্কের। তাহলে ছোট্ট করে একটু আরেকবার রিক্যাপ করে দিই যে প্রথম বৌদ্ধ সম্মেলনটি 483 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল রাজগৃহে সপ্তপর্ণী গুহায় অজাতশত্রু রাজত্বকালে। কালাশোকের রাজত্বকালে সাবাকামীর নেতৃত্বে। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনটি অনুষ্ঠিত হয় বৈশালীতে। আর তৃতীয় বৌদ্ধ সম্মেলনটি পাটলিপুত্রে হয় অশোকের রাজত্বকালে। আর চতুর্থটি কাশ্মীরে হয় কনিষ্কের রাজত্বকালে। এই হয়ে গেল আমাদের পুরো মানে চারটে যে বৌদ্ধ সম্মেলন সেটা। এখান থেকে অল্টারনেটিভ ওয়েতে নানা রকম পরীক্ষায় নানা রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন হয়, তো তোমরা একটু দেখে রাখবে। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলেছে চলো একটু দেখি। যে ধূসর বিপ্লব বা গ্রে রিভলিউশন, ধূসর বিপ্লব বা গ্রে রিভলিউশনটা কিসের সঙ্গে সম্পর্কিত? তো বলো কিসের সঙ্গে সম্পর্কিত? এক্ষেত্রে হয়ে যাবে আমাদের অপশন এ। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর, সার বা ফার্টিলাইজার। সার বা ফার্টিলাইজার। ধূসর বিপ্লব বা গ্রেট রিভলিউশনটা কিসের সঙ্গে যুক্ত? সারের সঙ্গে। এর সঙ্গে টুকরো টুকরো দুই একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। যে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশনটা কার সময় হয়েছিল? এম.এস. স্বামীনাথনের সময়। গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব কার সময়? স্বামীনাথনের সময়। কোথায় হয়েছিল? পাঞ্জাব ও হরিয়ানাতে। পাঞ্জাব এবং হরিয়ানা, পাঞ্জাব ও হরিয়ানাতে হয়েছিল। হরিয়ানাতে কী সম্বন্ধে এই রিভলিউশনটা? গম ও চাল, বিশেষ করে গমটাই বেশি থাকে, তো গম ও চাল। আর এ সম্বন্ধে প্রথম সবুজ বিপ্লবের জনক এম.এস. স্বামীনাথন সম্বন্ধে মনে রাখবে যে 2024 সালে তাকে ভারত রত্নে পুরস্কৃত করা হয়। এম.এস. স্বামীনাথনকে 2024 সালে ভারত রত্নে সম্মানিত করা হয়। আচ্ছা, এটাতে তো গেল গ্রিন রিভলিউশন বা সবুজ বিপ্লব। এবার আমরা আরেকটা রিভলিউশন অর্থাৎ হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব সম্বন্ধে জানবো। হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব সম্বন্ধে যে এটা কী সম্পর্কে সম্পর্কিত? মিল্ক প্রোডাক্ট, মিল্ক প্রোডাক্ট বা দুগ্ধজাত দ্রব্য, হোয়াইট রিভলিউশনটা। আর এই বিপ্লবটি কার সময় মানে কে করেছিলেন? এই বিপ্লবের জনক কে ছিলেন শ্বেত বিপ্লবে? যে ডক্টর ভার্গিস কুরিয়েন, ডক্টর ভার্গিস কুরিয়েন শ্বেত বিপ্লবের জনক। এটাও অনেক সময় জিজ্ঞেস করে যে শ্বেত বিপ্লবের জনক কে ছিলেন? ডক্টর ভার্গিস কুরিয়েন। এবং এটি কিসের সঙ্গে যুক্ত? না দুগ্ধজাত দ্রব্য বা মিল্ক প্রোডাক্ট। আচ্ছা, আরেকটা সম্বন্ধে একটু জানিয়ে রাখি যে গোল্ডেন রিভলিউশন বা সোনালী বিপ্লব, গোল্ডেন রিভলিউশন বা সোনালী বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? ফসল উৎপাদন, ফসল উৎপাদন বা হর্টিকালচার, হর্টিকালচার, ফসল উৎপাদন বা হর্টিকালচার, গোল্ডেন রিভলিউশন। আর যদি বলা হয় গোল্ডেন ফাইবার রিভলিউশন, গোল্ডেন ফাইবার ফাইবার রিভলিউশন বা স্বর্ণতন্তু বিপ্লব, সেক্ষেত্রে হয়ে যাবে পাট। গোল্ডেন রিভলিউশন ফসল বা হর্টিকালচার, আর গোল্ডেন ফাইবার বা স্বর্ণতন্তু বিপ্লব কার মানে কিসের সঙ্গে সম্পর্কিত? পাটের সঙ্গে। তো এই গোটা আমাদের আপাতত ইম্পর্টেন্ট বলে মনে হলো। পরে আরও কিছু বিষয় থাকবে এখান থেকে, সেগুলো আলোচনা হবে। তো কারণ এত সমস্ত কিছু একটা ভিডিওতে করতে গেলে ভিডিওটা হিউজ বড় হয়ে যাবে, অত বড় করা যাবে না। তো ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। পরের কোশ্চেনটা এটাও খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলা চলে। আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আনার চেষ্টা করি। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন কে? মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বলো কে সম্রাট ছিলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ বিম্বিসার। বিম্বিসার ছিলেন মৌর্য বংশের শেষ সম্রাট। আচ্ছা, তাকে হত্যা করে অর্থাৎ বিম্বিসারকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন কে? পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ। তাহলে বিম্বিসারকে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন?
ও একটুখানি এটা ভুল হয়ে গেছে, এটা হয়ে যাবে বিম্বিসার নয় বৃহদ্রথ। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ এবং তাকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা কে করেছিলেন না পুষ্যমিত্র শুঙ্গ। এটা বিম্বিসার নয় বৃহদ্রথ। যে মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ আর তাকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ। আর মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে কি হয়ে যাবে না চন্দ্রগুপ্ত মৌর্য। তার মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। আর মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বিন্দুসারের পুত্র সম্রাট অশোক। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন তাহলে অশোক। তাহলে এখান থেকে আরেকবার টুকরো জিনিসগুলো একটু আলোচনা করেছি যে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ আর তাকে হত্যা করে মগধে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন পুষ্যমিত্র শুঙ্গ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন না চন্দ্রগুপ্ত মৌর্য। আর মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন? বিন্দুসারের পুত্র সম্রাট অশোক। তো একটা আমাদের এখান থেকে আপাতত ইম্পর্টেন্ট বলে মনে হলো। আচ্ছা, পরের কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো পরের কোশ্চেনে কী বলা আছে, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস। বিশ্ব যক্ষ্মা দিবস, ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বলো কবে পালিত হয়? 25শে মার্চ না 24শে মার্চ? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 24শে মার্চ, 24th মার্চ। তাহলে ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? 24শে মার্চ। ঠিক আছে, চলো পরে কোশ্চেনটা দেখা যাক। একটি পেন্ডুলামের দোলন কাল কিসের উপর নির্ভর করে? একটি পেন্ডুলামের দোলন কাল কিসের উপর নির্ভর করে? দোলনের ভর না দোলনের দৈর্ঘ্য? বলো কি হবে তোমাদের হিসেবে? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, একটি পেন্ডুলামের দোলনকাল দোলকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। একটি পেন্ডুলামের দোলনকাল দোলকের দৈর্ঘ্যের উপর নির্ভর করে, অর্থাৎ অপশন বি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন নিয়ে একটু দেখা যাক যে বিজ্ঞানী ফুকোর পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা হয়েছিল? ইম্পর্টেন্ট কোশ্চেন, বিজ্ঞানী ফুকোর পরীক্ষা দ্বারা কি প্রমাণ করা হয়েছিল? বলো, পৃথিবীর আহ্নিক গতি আছে না পৃথিবীর আবর্তন গতি আছে? বিজ্ঞানী ফুকোর পরীক্ষার দ্বারা প্রমাণ হয়েছিল যে পৃথিবীর আবর্তন গতি, অর্থাৎ অপশন বি পৃথিবীর আবর্তন গতি রয়েছে বা পৃথিবীর আবর্তন গতি বর্তমান। বিজ্ঞানী ফুকোর পরীক্ষার দ্বারা পৃথিবীর আবর্তন গতি যে আছে এটি প্রমাণ পাওয়া গেছিল। আর এই পৃথিবীর আবর্তন গতির জন্যই আমাদের দিনরাত্রি হয়ে থাকে, এটা তোমরা জানোই নিশ্চয়ই যে পৃথিবীর আবর্তন গতির ফলে আমাদের দিনরাত্রি হয়। আর এটি আবর্তন গতির প্রমাণটা কে দিয়েছিলেন না বিজ্ঞানী ফুকো। আর পৃথিবীর আবর্তন গতির বেগ সর্বোচ্চ কোথায় হয়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে পৃথিবীর আবর্তন গতির বেগ সর্বোচ্চ কোথায় হয়? সেক্ষেত্রে হয়ে যাবে নিরক্ষরেখায় বা বলতে গেলে বিষুব রেখায় বা তুমি বলতে পারো ইকুয়েটরে। তাহলে পৃথিবীর আবর্তন গতির বেগ সর্বোচ্চ বিষুব রেখায় বা নিরক্ষরেখায় বা ইকুয়েটর, যেটাই থাকবে সেটাই নেবে। আর সর্বনিম্ন কোথায় হয় পৃথিবীর আবর্তন গতির বেগ সর্বনিম্ন? সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে মেরু অঞ্চলে। সেক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে আমাদের মেরু অঞ্চল। সর্বনিম্ন হয় মেরু অঞ্চলে, আর সর্বোচ্চ বিষুব রেখায়, নিরক্ষরেখায় বা বিষুব রেখায় বা ইকুয়েটরে। ঠিক আছে, এ কোটা কোশ্চেন আমাদের পৃথিবীর আবর্তন গতি সম্বন্ধে একটু মাথায় রাখতে হবে। বেশ, পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। তৃতীয় পানিপথের যুদ্ধ। পানিপথের যুদ্ধ তো জানোই এটা কতটা ইম্পর্টেন্ট হয় পরীক্ষাতে। তিনটে পানিপথের যুদ্ধ সম্বন্ধে আলোচনা থাকে, তার মধ্যে কোনোটা না কোনোটা একটা কোনো পরীক্ষায় দিয়েই থাকে। এটা একটা মানে একদম কমন কোশ্চেন বলা যায়। তো তৃতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বলো কাদের মধ্যে হয়েছিল?
আচ্ছা, এক্ষেত্রে সঠিকটা উত্তর হয়ে যাবে যে প্রথমে জানতে হবে যে তৃতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছিল, না 1971 সালে হয়েছিল। আর কাদের মধ্যে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধটা? আহমেদ শাহ আমদালি ও বালাজি বাজিরাও, মারাঠা শক্তির পেশোয়ার ছিলেন বালাজি বাজিরাও, এদের দুজনের মধ্যে হয়েছিল, যেখানে বালাজি বাজিরাও পরাজিত হয়েছিলেন। আর এই তৃতীয়, এটাও অনেক সময় জিজ্ঞেস করে, এই পানিপথের তৃতীয় যুদ্ধে বালাজি বাজিরাও মারাঠা সাম্রাজ্যের পেশোয়ার ছিলেন, মানে মারাঠা সাম্রাজ্যের পেশোয়ার কে ছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধে, তৃতীয় পানিপথের যুদ্ধে? সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যায় বালাজি বাজিরাও। আর এই যুদ্ধে আহমেদ শাহ আমদানি জয়ী হয়েছিলেন আর বালাজি বাজিরাও পরাজিত হয়েছিলেন। আচ্ছা, আর এবার বলো পানিপথের প্রথম যুদ্ধটি তাহলে কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধটি হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধটি হয় 26 খ্রিস্টাব্দে, 1526 খ্রিস্টাব্দে। কার সাথে? বাবর আর ইব্রাহিম লোদির সাথে, ইব্রাহিম লোদির সাথে, যেখানে বাবর জয়ী হয় আর ইব্রাহিম লোদি পরাজিত হয়। বাবর জয়ী হয় আর ইব্রাহিম লোদি পরাজিত হয়। আর এই পানিপথে প্রথম যুদ্ধেই বাবর প্রথম তুলঘুমা কৌশল এবং কামানের ব্যবহার করেছিলেন। এটা অনেক সময় জিজ্ঞেস করা যে বাবর কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেছিলেন? তাহলে পানিপথের প্রথম যুদ্ধে। আর এই পানিপথের প্রথম যুদ্ধে মাধ্যমে বাবর প্রথম ভারত আক্রমণ করেন। এটা যদি জিজ্ঞেস করে যে বাবর কত সালে প্রথম ভারত আক্রমণ করেন, সেক্ষেত্রেও কিন্তু উত্তর হয়ে যাবে 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। আর তাকে ভারত আক্রমণের জন্য কে আমন্ত্রণ জানিয়েছিলেন? দৌলত খান লোদি। আর এই ভারত আক্রমণের মধ্যে দিয়েই তিনি দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন, দিল্লিতে তিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। তাহলে 1526 খ্রিস্টাব্দে ভারত আক্রমণের মধ্যে দিয়েই বাবর দিল্লিতে প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। আর তাকে ভারত আক্রমণের আমন্ত্রণকে জানিয়েছিলেন দৌলত খাঁ লোদি, দৌলত খাঁ লোদি। তো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পানিপথের যুদ্ধ থেকে। আরেকটা জিনিস একটু মাথায় রাখবে যে পানিপথটি কোথায় অবস্থিত। আরেকটি ছোট জিনিস যে পানিপথটি কোথায় অবস্থিত? হরিয়ানাতে। আচ্ছা, পানিপথের দ্বিতীয় যুদ্ধটি সম্বন্ধে একটু আলোচনা করে দিই। পানিপথের দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ তো হয়ে গেল প্রথম যুদ্ধ মানে আলোচনা করে দিলাম 1526 খ্রিস্টাব্দে হয়েছিল। আর দ্বিতীয় যুদ্ধটি কত হয়েছিল? 1526 যদি মনে রাখি, 1526 যদি মনে রাখি, তার সঙ্গে সম্পর্কিত 1556 খ্রিস্টাব্দে। এর সঙ্গে দেখো অনেকটা মিল রয়েছে। 1556 খ্রিস্টাব্দে এখানে আকবর হিমুকে পরাজিত হয়েছে। কার সাথে? না আকবরের সাথে হিমু, যেখানে আকবর হিমুকে পরাজিত করেছিলেন। আর পানিপথটি কোথায় অবস্থিত? হরিয়ানা রাজ্যে। আমাদের হরিয়ানা রাজ্যে পানিপথটি অবস্থিত। ঠিক আছে, তো আজকের আমাদের লাস্ট কোশ্চেনটা সম্বন্ধে একটু দেখে নিই। লাস্ট কোশ্চেনে কি বলা হয়েছে যে কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন, কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? বলো। সালোক সংশ্লেষ সম্বন্ধে অনেক কিছু কোশ্চেন হয়ে থাকে, এই ভিডিওতে আমি অত কিছু আলোচনা করছি না, ওটা অন্য একটা কোনো ভিডিওতে করে দেবো। তো কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে? জিঙ্ক না লোহা? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের বি বা লোহা। এছাড়া কি হয়ে যাবে? কোবাল্ট ধাতুর আয়ন। এছাড়া কোবাল্ট ধাতুর আয়নও। তাহলে কোন ধাতুর আয়ন সালোক সংশ্লেষের ইলেকট্রন পরিবহন করে দিতে পারে? লোহাও যদি থাকে নেবে, আর যদি লোহার পরিবর্তে লোহা না থাকে, যদি কোবাল্ট থাকে, তাহলে কোবাল্ট হবে। কোবাল্ট ধাতুর আয়নও সালোক সংশ্লেষে ইলেকট্রন পরিবহন করে। তো আজকের আমাদের এই 10টা কোশ্চেনে আলোচনা করলাম, যেগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা দরকার পড়লে আবারও দেখে নেবে আর নিজের মতন করেও একটু ট্রাই করবে। তো আবারও তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঠিক আছে।